আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের সরাসরি অনুষ্ঠান খোঁজ খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে আজকে আপনাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় এবং রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জন। আখতার ভাই, রঞ্জন ভাই, আপনাকে আবারও আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমেই অত্যন্ত শোকের একটি সংবাদ জানিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। এবং অলরেডি 9 জনের মৃত্যুর খবর এসছে। সেই আহ যে মানুষগুলো মারা গেছেন তাদের ডাক্তার মাগফিরাত এবং শান্তি কামনা করে খবরটা ছিল অনেক ডাক্তার ভাই, এরকম আপনারা অলরেডি জেনে গেছেন যে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের দেশে বলতে গেলে ট্রেডিশনাল খবর, পুরান ঢাকায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে আছে। রাসায়নিক অগ্নিকাণ্ড, এটা সারা পৃথিবীতেই বিরল। তারপরেও এই দুর্ঘটনায় এই মৃত্যুর মিছিল লম্বা না হোক, আর ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে সেটা আমাদের ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা দ্রুত নিয়ন্ত্রণে আসুক এই আগুন, সেই প্রত্যাশা রেখে আজকে শুরু করছি। ডাক্তার ভাই, রাজনীতির আলাপ নিঃসন্দেহে অনেক অনেক আলাপ, সবশেষ গরম গরম একটি অনুষ্ঠান, গরম গরম একটি খবর। মেজর একটা ধন্যবাদ, আপনার একজন ফলোয়ার জানিয়েছেন। আচ্ছা, হঠাৎ করে জামাতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের, জনাব আবু তাহের, তিনি খুব সিরিয়াস একটা ব্লেম করেছেন। এতদিন তো উপদেষ্টাদের নিয়ে ব্লেম করছিলেন এনসিপির নেতারা, এনসিপি দলীয় ভাবেও সেই অবস্থান নিয়েছে। বাইরে থেকে গুঞ্জন ছিল বেগম খালেদা জিয়ার পিএস সত্তার সাহেব, সাবেক সচিব, তিনি বলেছিলেন 8 উপদেষ্টার দুর্নীতির আমলনামা তাদের কাছে আছে। এনসিপি বলছে উপদেষ্টারা এক্সিট চায়। এখন আবার নতুন মাত্রা যোগ হয়েছে। জামাতের আবু তাহের সাহেব তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা, তারা একটা নির্দিষ্ট দলকে, আমরা বুঝিয়ে নিচ্ছি এটা বিএনপি কে মিন করা হচ্ছে, তাদেরকে ফেভার করছে, সেসবের কল রেকর্ড তাদের কাছে আছে, এখনো ঠিক হয়ে যেতে, আর নাহলে এসব ফ্লাশ করে দিবে। আসলে সব মানে রাজনীতিতে আমরা অনেক রকম জটিলতা দেখেছি গত 30 বছরে। এবারের জটিলতা গুলো যেন একটু অন্যরকম। আমরা এই নিয়ে নিশ্চয়ই আলাপ করবো, কথা বলতে চাই, আপনার মতামত জানতে চাই। পাশাপাশি সেই বিষয়টি এখনো রয়ে গেছে, যেটি পরশুদিন আমাদের দর্শক দুদিন, গতকালকের আগে দুদিন দর্শকদেরকে আপনি সব দিক দিয়ে আপডেট দিয়েছেন। আইনি দিক দিয়ে যে আমাদের সাবেক 16 কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতার, আমাদের 16 কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতারি পড়ানো হয়েছিল, তারপরে একটি সাবজেল হয়েছে। মানুষ বুঝতে পারছে এই সাবজেলটি কেন হয়েছে, কিন্তু এটাও যেন অনেকে সহ্য হচ্ছে না যে একটা সম্মানজনক মীমাংসা পরিস্থিতি হয় কিনা। কারণ পুরোটাই মোরালিটির উপরে কথা ছিল, আমাদের সেনাবাহিনীর উপরে কথা। তো সেটা নিয়েও যেন একটু গাজালা ভাব যে সাবজেল কেন, আমার কোর্ট নির্ধারণ করবে কি হবে নিবে, এটা একটা বিষয়। আর পাশাপাশি প্রফেসর ডক্টর ইউনূসের ইটালি সফর, তিনি বলেছিলেন সারা পৃথিবী আমাদের কাছে আসবে। তিনি কেনই গেলেন, কত এখানে কারা কারা বিশ্ব নেতারা আছে আমরা এখনো বুঝে পেলাম না। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো বৈঠকের সম্ভাবনা নাই। ইতালিতে আমাদের এত সিরিয়াস অভিবাসন সমস্যা, এটার কোনোই ওখানে প্রসঙ্গটা ওঠার মতো কোনো জায়গা নাই ওখানে। তার মধ্যে উনি আজকে আহ রোমের মেয়রের সঙ্গে দেখা করেছেন। এই 3টি বিষয়ে আপনার মতামত চাই মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার কাছ থেকে দর্শকদের জন্য এই 3টি বিষয়ে বিশ্লেষণ আশা করছি। রঞ্জন ভাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে, যারা যেখানে আছেন, যেখানে বসে আমার কথা শুনছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি বারবার বলি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, আপনি যদি প্রথম থেকে শুরু করি, যে উপদেষ্টাদের সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে, এগুলো তো হেয়ার আসছে না, এখন তো বড় বড় মুখ থেকে শুনতে পাচ্ছেন। আপনি সেদিন দুঃখ করে বলেছিলেন তিনি তবে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোন কারণে আপনার সাইডে অডিও অফ হয়ে গেছে। আমাদের পরিবেশ নেতা, ওকে, আমাদের পরিবেশ নেতা যিনি আছেন রেদওয়ান আহমেদ, ওনার সম্বন্ধে একটা বলিষ্ঠ কথা বলেন। হ্যাঁ, এখন কি সাউন্ড অফ হয়ে গেছে? জি। সাউন্ড কি অফ? না না, এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। জি। ডক্টর রেদওয়ানের সম্বন্ধে আপনি যে কথা বলেছিলেন, আমি অত্যন্ত গর্ববোধ করেছিলাম যে আপনি সাংবাদিক হিসাবে তাকে পাশ থেকে দেখছেন, যে তৎকালীন সময়ে পরিবেশ রক্ষা করতে গিয়ে ওনাকে 100 কোটি টাকা দিলেও নিতে পারতেন, কিন্তু সেই নেন নাই। এই জন্য
আবার অডিও শুনতে পাচ্ছি না। ওনাকে আমরা একজন হ্যাঁ, ঠিক উচ্চমানের আছে। নেতা হিসেবে, উচ্চমানের একজন মানবতার উচ্চমানের একজন একজন কি বলে পরিবেশবাদী হিসেবে আমরা ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। চিন্তা। কিন্তু আপনি যে তথ্যটা দিলেন সেদিন, সেটা আমাকে অত্যন্ত আহত করেছে, হতবাক করেছে যে ওনার স্বামী এবং সন্তান তারা কোনো একজন পতিত আওয়ামী লীগের নেতার বা সাবেক মন্ত্রী দীপুমণির কি বলে ওই দীপুর সম্পত্তির দেখভাল করছেন। শুধু দেখভাল নয়, তার সম্পত্তি তার নামে হস্তান্তর করে নেওয়া হয়েছে। এটা খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টদায়ক। এটা কোনোভাবে গ্রহণ করা যায় না। তারপর আমি বলেছিলাম তদন্ত করে। আমি এখনো বিশ্বাস করি এই খবরটি সত্য নয়, যদিও পুনিয়া কথাটা বলেছেন, পুনিয়াকে আমি অবিশ্বাস করতে পারি না। তারপরে এখানে আমি পুনিয়াকে 0 নম্বর দিয়ে বলবো যে আমি ডক্টর রেদওয়ানের পক্ষে, আমি ওনার বিষয়টি সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু তদন্ত হোক, এবং বলেছি যে এই ধরনের মানহানিকর সংবাদ যাতে পরিবেশন না হয় তার ব্যবস্থা নেওয়া হোক। আর যদি আমাদের ভাগ্যে নির্মম পরিহাস হয় যে হ্যাঁ ওনার স্বামী সেই কাজটা করে ফেলেছেন, তার সন্তান নেওয়া উচিত, এবং নিয়ে উনি শুধু পদত্যাগ নয়, উনি নীরবে পৃথিবী থেকে সরে যাওয়াই ভালো। ওনার কাছ থেকে বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ আর ভালো কিছু আশা করতে পারে না। উনি একজন দূষিত বায়ু হয়ে গেছেন, মানে অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। আমি সেজন্য বিনীত অনুরোধ করেছি যে আমাদের কাউকে না কাউকে কোনো না কোনো স্টেজে এসে আমাদের তো যেতেই হবে, আমাদের থাকতে পারবো না পৃথিবীতে। অপরাধ করে একটা অপরাধটাকে দায়ভার নিয়ে নিজের বিচার করে ফেলি না কেন, অন্যকে বিচারে ভার দিতে যাই কেন? কাজে আমি মনে করি এই জিনিসটা আমাদের শুরু করা উচিত। দ্বিতীয়ত বলছেন আপনি যে জামাত যে কথাটা বলেছেন, স্বাভাবিকভাবে জামাত বলতেই পারেন, কারণ অনেক উপদেষ্টারাই তারা আমি নিরপেক্ষতা হারেছে বলবেন না, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে রাষ্ট্রটাকে পরিচালনা করার চেষ্টা করছেন। যেমন একজন যদি বিএনপির সঙ্গে কথা বলেন, আরেকজন জামাতের সঙ্গে কথা বলেন, আরেকজন সঙ্গে কথা বলেন, আরেকজন নাগরিক পার্টির সঙ্গে কথা বলেন, আরেকজন অন্য দলের সঙ্গে কথা বলেন। কেন কথা বলেন তারা? ওনারা কথা বলেন সকল রাজনৈতিক দলগুলোকে বুঝাইয়া সুঝাইয়া এটা সুষ্ঠু পথে আনার জন্য। রাজনীতিবিদদের বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে। তারা এখন নিজেদের বুদ্ধিতে রাজা না, তারা এখন হয়ে গেছে অপরের বুদ্ধিতে। আমার কথা না, এটা পুরোনো দিনের কথা, যে নিজের বুদ্ধিতে রাজা, অপরের বুদ্ধিতে গাধা। এখন আমাদের রাজনীতিবিদদেরকে বুদ্ধি দিতে হয়, তাদেরকে অনেকেই বুদ্ধি দেয়, নেতা কর্মীরা বুদ্ধি দেয়, বারের লোকেরা বুদ্ধি দেয়, সুশীল সমাজ বুদ্ধি দেয়, সাংবাদিকরা বুদ্ধি দেয়, বিভিন্ন লোকের বুদ্ধিতে মেধা নিয়ে নিয়ে ওনারা রাজনীতি করেন। তো কাজে এখানে জামাত কেও বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সরকারি কর্মকর্তারা বা উপদেষ্টা সাহেবরা তারা বিভিন্ন সময়ে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে কাজে আনতে হয়। যেমন ঐক্যমতের একটা আমরা দিয়েছি খেলা, সেখানে দেখেছি কতগুলো আমলা, কতগুলো বিদেশি চর, এরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে প্রতিদিন নাকে রশি দিয়ে টেনে নিয়ে আসতেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেস্ট হাউসে, ট্রেনিং সেন্টারে, সেখানে এসে ওনাদেরকে প্রশিক্ষণ দিতেন। এবং আমরা দেখছি ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষণ দিয়েছেন। তারপরে খুব ফলাও করে বলেছেন 15 অক্টোবর, আগে তো বলছিলেন অনেক আগে, তারপরে দিন শেষ করে 6 মাস বাড়াইয়া দিয়া, আরো 2 মাস বাড়াইয়া দেয়া, তারপরে বলেছেন যে 15 অক্টোবরে ভোট দিবেন। এবার দেখলাম এইটাও আবার 2 দিন পিছায় গেছেন আমার রোম সফরের কারণে। এটা 17 সেপ্টেম্বর 2 দিন পরে করা হয়েছে। এবং আজকে শুনলাম যে খবরে শুনলাম 16 সেপ্টেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয়, জিনিসটা বড় ডেঞ্জারাস, বলছে চলে আসতে পারেন। চলে আসতে পারেন কথাটা কেন নিউজে করা হলো, এটাও কিন্তু একটা অর্থবহ। তার মানে 17 তারিখে এটা হবে কিনা আমি জানি না। এখন বিভিন্ন ভাবে হয়তো এই 17 তারিখে এই যে এই সকলের মিলে ঐক্যমত কমিশনের দস্তখত সিরিমনি যাকে বলেন, সবাইকে ডেকে এনে লাইন ধরে দস্তখত করাবে, মাস্টার রুলে সাইন করাবে কিনা এটাও জানি না। কারণ আজকে যে নিউজে দেখলাম যে উনি সম্ভবত 16 তারিখের মধ্যে বাংলাদেশে ফিরবেন। 16 তারিখে ফিরলে 17 তারিখে আসতে পারেন, আর কোনো কারণে ফিরতে না পারেন, ফ্লাইট ডিলে হতেই পারে, প্রাকৃতিক নিয়মে হতে পারে। তাছাড়া গাজায় উনি হয়তো সফর করে আসতে পারেন, আরাবিয়ান কোন দেশে যেতে পারেন, উনি হতে পারেন। যখন আমি ইতালিতে গেলাম, তো আমি একটু এরদোগান সাহেবকে ধন্যবাদ দিয়ে আসি, আমার বন্ধু ওই ইয়াকে ফটো সাংবাদিককে উনি নিয়ে আসছেন, যাকে জেলখানায় নাকি বন্দি করে রাখা হয়েছিল।
মানে ওনাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, এই ইহুদিদেরকে বলে ইসরায়েলের জেলখানায়। এই যে সংবাদগুলো আমাদেরকে দেওয়া হয়, ওই সে জেলখানা থেকে উনি মুক্তি পেয়ে আসলেন, এরদোগান সাহেব প্লেন পাড়ায় নিয়ে আসলেন, তাকেও ধন্যবাদ দিতে যেতেই পারে, ন্যায়সঙ্গত যেতে পারে, তাতে 17 তারিখও দেরি হতে পারে, হয়তো বলতে পারে যে উনি রাষ্ট্রীয় কাজে তুরস্কে গিয়েছেন, হঠাৎ করে যেতে হয়েছে, সেজন্য দেরি হতে পারে। এগুলো অস্বাভাবিক কিছু না। কাজে আপনি যেটা বলছেন যে জামাত যে কথাটা বলছে, এটা যুক্তিসঙ্গত কারণে বলছে। কারণ জামাত সবাইকে সাবধান করে দিচ্ছে, আপনারা কথা বলতে গিয়ে পক্ষপাতিত্ব করেন না, কোনো পক্ষ নেন না। আমরা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চাই, এবং বর্তমানে নির্বাচনের যে অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, কান পাতলে শোনা যায় মানুষ সবাই কেন জানি না, মানুষ একটু পরিবর্তন বা ভালো কিছুর দিকে মানুষের দৃষ্টি যাচ্ছে। আপনি দেখেন সন্দ্বীপে 7 জন ছেলে মারা গেছে, 7 জন লোক মারা গেছে আমাদের ইতালিতে, বিদেশে মারা গেছে দুর্ঘটনায়। দেখেন কোন রাজনৈতিক দল সরকার তাদের পাশে দাঁড়ায় নাই, কিন্তু জামাত গিয়ে দাঁড়িয়েছে। এটা ডিভিডেন্ড কি জামাতকে দিবেন না? এই যে ধন্যবাদ কি জামাতকে দিবেন না? আর তো কেউ গেলেন না আপনারা। কাজে আগামী নির্বাচনে জামাত যেটা ভালো দল হিসাবে মানুষের নজরে আসবে, এটা তো দৃশ্যমান, এটা তো আজকে মানুষের সামনে চলে আসতেছে, জামাত একটা ভালো বিকল্প হিসেবে। তোমার তোমার ইয়া বন্ধ, তোমার সাউন্ড বন্ধ, সাউন্ড বন্ধ, আচ্ছা, সাউন্ডটা আমি খুলতো ভাই। আমি আমি শুধু একটু ইন্টারফেয়ার করি, সেটা হলো যে আপনি যেটাকে বলছেন যে হ্যাঁ, সরকার হয়তো সবার দিকে নিরপেক্ষভাবে যাচাই করছে, ব্যাপারটা কিন্তু জামাত তা বলছেন। জামাত বলছে যে, এবং তাহলে পক্ষপাতিত্ব কি? পক্ষপাতিত্বের অভিযোগ তো এনসিপিও করছে, যে এই উপদেষ্টারা পক্ষপাতিত্ব করছেন অলরেডি, এবং যেটা এনসিপি বলছে যে এক্সিটের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা সমঝোতা করছে। জামাতের বক্তব্য তো তাই তাই মিন করে। তো এটা আমরা কেন মনে করব যে উপদেষ্টা সবার জন্য সমান চোখে দেখতে গেছেন, আর একজন মনে করছে যে আমাকে সমান চোখে দেখছে না? আমরা কি দোষের পাল্লাটা জামাতের উপরে দিচ্ছি? অ্যাডভাইজাররা কি সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছেন আমাদের উপরে? যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি এখানে এখন ধরেন সকল অ্যাডভাইজাররাই পরিষ্কার করেছে তারা এক্সিটে বিশ্বাস করে না। প্রায় সকল, বলতে গেলে সকলেই বলেছে যে আমরা কেউ এক্সিটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা বাংলাদেশে থাকবো, বাংলাদেশে আমাদের সহায় সন্তানরা আছে, সবাই আছে। 90 এরশাদ পতনের আগের দিনও মধুর আহমেদ বলেছিলেন যে পদত্যাগ করবেন না। আর 5ই আগস্টে শেখ হাসিনা ফ্লাই করার আগেও কেউ জানতো না আওয়ামী লীগ থাকবে না। আগেও বলছেন যে উনি দেশ থেকে পালাবেন না, সেটা তো অন্য জিনিস। কিন্তু আমরা তো তাদের উপর বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। ঘটনা ঘটে যাওয়ার পরে কি হবে সেটা পরে কথা, কিন্তু আমরা তো বিশ্বাস রাখতে চাই। তাদের 1 ঘন্টা আগ পর্যন্ত দেখতে চাই তারা কি করেন। কাজে সেটা নিয়ে আমি খুব গুরুত্ব দিচ্ছি না। তারাও বলেছেন, কাজে রাজনৈতিক দলগুলো তাদেরকে দোষারোপ করতেছে, যেহেতু তাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনা করতে হয়, কথা বলতে হয়। কারণ কথা কারোর সঙ্গে বললেই, যেমন আমি রাজনীতি করি, আমরা রাজনীতির সঙ্গে সক্রিয় জড়িত। কারণ আমি যদি কারোর সঙ্গে কথা বললেই যদি আমি ওই দলে চলে গেছি বা ওই দলের লোক আমাকে চলে আসছে, তাহলে এটা কি সঠিক হবে? আমি কি আপনার সঙ্গে রাজনীতি আলোচনা করতেছি? আমরা তো জাতির সমস্যা নিয়ে আলোচনা করতেছি। রাজনীতিবিদরা যে কোনো কথা বললে, কারো কাছে গেলে, এটা রাজনৈতিক একটা মেরুকরণ হয়। তো জামাতকে আমরা সবকিছু দোষারোপের দিকে দেবো কেন? আমরা চলো ইতিবাচক নিয়ে আলোচনা করি। জামাত নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটাই তো সবচেয়ে শুভ কথা। এবং সে নির্বাচনে প্রস্তুতি হবে, তারা 7 জন নিহত পরিবারের কাছে তারা পৌঁছে গেছে, সন্দ্বীপে পৌঁছে গেছে। এটা তো ইতিবাচক পদক্ষেপ। এটা একটা নির্বাচনের লক্ষ্য রেখে তারা গিয়েছে। এবং আগামীতে যে নির্বাচনে আমরা যেটা, আমাদের একটা সাধারণ একটা এস্টিমেট হয়েছে, আমরা একটা হিসাব করে দেখেছি যে আগামী 300 আসনে গড়ে যারা জয়লাভ করতে হবে, গড়ে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর গুলো ছাড়া, নিয়োগ গড়ে যদি আমরা হিসাব করে দেখেছি 3 থেকে 4 কোটি টাকা ব্যয় করতে হবে একটা আসনে জয়লাভ করতে হবে। কার কত জনপ্রিয়তা আছে এটা কিছু আসবে যাবে না। এবং এই ব্যয়গুলো হবে কর্মীদের জন্য, কারণ এই কর্মীদেরকে তো চাঁদা থেকে সরায় নিয়ে আসতে হবে। তাদেরকে কর্মীদেরকে, জনগণের সঙ্গে টাকাটার কোনো সম্পর্ক নাই, জনগণের কাছে টাকাটা যাবে না। টাকাটা যাবে প্রচারণা, কর্মীদের কাছে, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদেরকে ভাড়া করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য। ওসির পিছনে যাবে, এসপির পিছনে যাবে, ডিসির পিছনে যাবে, টিউনোর পিছনে যাবে। এই যে এখন শিক্ষকরা যে আন্দোলন করতেছে, এটার পিছনে কারণটা কি? কারণ সবাই এখন তাদেরকে তেল দিচ্ছে, সবাই তাদের পক্ষে চাচ্ছে। কেন? কারণ তারা রিটার্নিং অফিসারের পক্ষে প্রিসাইডিং অফিসের দায়িত্ব পালন করবে। এদেশের সকল শিক্ষকরাই প্রিসাইডিং দায়িত্ব পালন করে। কাজে তারা এখন এই চাপ দিয়ে তাদের বেতন ভাতা বাড়ানোর চেষ্টা করতেছে, এবং কোনো দলেই তাদের বিপক্ষে যাচ্ছে না, সব দলের শিক্ষকদের পক্ষে যাচ্ছে। অর্থাৎ শিক্ষকদের বেতন ভাতা যদি বাড়ায় দেওয়া যায়, আর যারাই সমর্থন করবে তারাই
তারাই শিক্ষকদের অনুগ্রহে থাকবে, শিক্ষকরা খুশি হবে যে ভাই আমরা ঢাকা আন্দোলন করতে গিয়েছিলাম, আপনারা তো আমাদের খোঁজ খবর নিয়েছিলেন, অতএব আপনার নির্বাচনের কেন্দ্রের দায়িত্ব আমি নিয়েছি, চিন্তা করতে হবে না, আপনার যা ভোট লাগবে আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এটা তো আমি অতীতে দেখেছি শিক্ষকরা এই কাজটা করেন, খুব সুন্দরভাবে করেন, অনেক দক্ষতার সঙ্গে আমাদের এই দেশের হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজের শিক্ষকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করে আসতেছেন। এই নির্বাচনে কলুষিত করার জন্য এই পাপীদের অনেক অবদান আছে, এরা অনেক অবদান রেখেছে। এই যত আকাম কুকাম গুলা ভোট কেন্দ্রে করা হয়, এই কেন্দ্রগুলা এই শিক্ষকরাই করেন, আর কেন্দ্রের বাইরে করে পুলিশ, আনসাররা, আর অফিস আদালতে করে টিওনো এবং ওসি, আর উপরে করে রিটার্নিং অফিসার বা ডিসি, এসপি ওরা। কিন্তু কেন্দ্রের ভিতরে যে কাজটা কামগুলা করা হয় ভোট কেন্দ্রে, সেগুলো না আমাদের এই শ্রদ্ধেয় সম্মানিত গুরুজন, আমাদের শিক্ষক মহোদয়রা, এরা এটাতে খুবই পারদর্শী, এই কাজে শিক্ষকরা পারদর্শী। এবং দেখেন ঠিক সময়টা বেছে নিয়েছে আন্দোলন করার জন্য। এবং কি ধরনের আন্দোলন দেখেন, এখন সচিবালয় তারা ঘেরাও করবে, আমার শিক্ষকরা করবে সচিবালয় ঘেরাও, আর এটার মধ্যে রাজনৈতিক দলগুলা সবাই গিয়ে তেল দিচ্ছে। এটা কেন দিচ্ছে? দিচ্ছে ওই নির্বাচনে যেন ওদেরকে ব্যবহার করা যায়। বুঝতেই পারতেছেন নির্বাচনে খেলাটা কি শুরু হয়েছে। এই জন্য আমরা বলছি এই সমস্ত কর্মীদেরকে পালতে গেলে, শিক্ষকদেরকে পালতে গেলে, তারপরে ভোট কেন্দ্রে যারা আনসার থাকবে, বিডিবি থাকবে, চৌকিদার থাকবে, এই সমস্ত লোকজনকে দিয়ে আমাদের ভোটার আনতে হবে, যে সমস্ত প্রচারণা চালাইতে হবে, পোস্টার, ব্যানার, তারপরে বিভিন্ন ভাবে আমাদেরকে কর্মী বাহিনী তৈরি করতে হবে, মোটরসাইকেলের ভাড়া, তেল ভাড়া, এগুলা ওসিকে দেওয়া, টিওনোকে দেওয়া, সবকিছু মিলে আমরা হিসাব করে দেখেছি 3 থেকে 4 কোটি টাকা গড়ে একটি কেন্দ্রে জয়লাভ করতে লাগবে। যদি কেউ 3 কোটি নিয়ে টাকা গাটে নিয়ে নামতে পারে, তাহলে সে যে কোনো দলের পাশ করে চলে আসবে, এনসিপির হলে পাশ করে চলে আসবে, স্বতন্ত্র হলে পাশ করে চলে আসবে, এমনকি আওয়ামী লীগের হয়ে যদি নামতে পারে মার্কা লইয়া, সেও পাশ করে চলে আসবে যদি তাকে নামতে দেওয়া হয়। এবং পুনিও যদি নামে করে আপনার নষ্টগামী মিটামনে পাশ করে চলে আসবে, গ্যারান্টি আমি দিতে পারি। আর 4 কোটি হলে তো প্রশ্নই ওঠে না, বন্ধুত্ব কিনে রাখা যাবে অ্যাডভান্স। তবে আমি একটু জায়গায় আরেকটু ক্লিয়ারিফিকেশন নিই, কারণ এই সাবজেক্ট আমরা ভুলে যাব পরে। সেটা হলো আপনি যেটা বলছিলেন যে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি দেশের বাইরে গেছেন, তিনি আসতেও পারেন, এই ধরনের নিউজ আপনি দেখেছেন। এবং তার কারণে এই যে জুলাই সনদ, মানে অগুরুত্বপূর্ণ ইতালি সফর, এর জন্য অতি গুরুত্বপূর্ণ জুলাই সফর, যেটার জন্য জাতীয় অনেক কিছু আটকে আছে। এবং এই যে তিনি আসতে পারেন, একজন কি সরকার প্রধানের স্কেডিউল এরকম আপনার মনে পড়ে যে খুব মেজর কোনো অঘটন ছাড়া, কোনো ঘটনা ছাড়া তার এরকম অনির্দিষ্ট স্কেডিউল থাকে? ওই লন্ডনে যাওয়ার সময় প্রধানমন্ত্রী মিটিং আছে বলে গেলেন, মিটিং হলো না, এরকম কি ভাষা সারফেসে প্রোগ্রাম হয় কখনো সরকার প্রধানদের? সম্ভব এটা? বা উনি মন চাইলে উনি আরো 2টা দেশ ঘুরে আসবেন, এটা কি আমরা ওইরকম সুখের দেশের মানুষ? আমি এখানে আদারের ব্যাপারী হয়ে জাহাজের খবর তো রাখতে পারি না, তারপরেও আমি কিছু সম্ভাবনা, কিছু যা দেখি পত্র পত্রিকা, টেলিভিশন, নিউজের ভাষা দেখি, যখন ভাষা দেখে বুঝলাম যে কথাটা বললাম, নির্দিষ্ট করে বলতে পারতেন উনি 16 তারিখ চলে আসতেছেন, যেহেতু বলা 16 তারিখের মধ্যে চলে আসতে পারেন, তার মানে নিউজটার পিছনে নিশ্চয়ই যারা প্রচার করে তার নিশ্চয়ই কোনো এই এই নোটিশনটা দেওয়া হলো কেন? নিউজটাকে এই ধরনের ভাবে, আপনি তো সাংবাদিক, বলেন এটা মানে কি হলো? কেউ শিওর করে বলতে পারছে না বলেই তো নিউজটা হয়েছে 16 তারিখ উনি আসতেছেন কিনা। আমি যেন বললাম, যাই হোক, আমি যে কথা বলছিলাম, কাজে ভোট গুলা করতে গেলে এই 3 থেকে 4 কোটি টাকা, গড়ে আমরা ধরছি যে 900 থেকে 1200 কোটি টাকার একটা ফান্ড লাগবে। যেই পার্টি এই 1200 কোটি টাকা থাকবে, তারা হয়তো 300 আসনে জয়লাভ হয়ে আসতে পারে। সবার কাছে তো নাই, তবে অনেক পার্টির কাছে 500-700 কোটি টাকা আছে, এবং বৈধ টাকা আছে, তার মধ্যে একমাত্র জামাত ইসলাম। যাদের কাছে এরকম অর্থ আছে, তাদের ইসলামী ব্যাংক আছে, তাদের বিভিন্ন ইবনে সিনা ক্লিনিক আছে, তাদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আবার সবচেয়ে বড় কথা, তাদের এত নিবেদিত কর্মী আছে, এত কোটি কোটি পতি আছে, নিঃসন্দেহে আমি এটা ডাউট করি একদম মিনিমাম 1000-1200-1500 কোটিপতি আছে জামাতের, যারা জামাত করে 1500 জামাতের লোক আছে যারা কোটিপতি। এবং এমন কোন থানা নাই, উপজেলা নাই যেখানে 1-2 জন করে কোটিপতি জামাতের নাই, যাদের ব্রিকফিল্ড নাই, যাদের বড় মানে কিছু নাই, এবং ঢাকা শহরে বড় কোচিং সেন্টার নাই, বড় হাসপাতাল নাই, বড় কলেজ নাই, বড় ইম্পোর্ট লাইসেন্স নাই, বড় রিয়েল এস্টেট কোম্পানি নাই, এরকম কোনো পাবেন না। কাজে জামাতের পক্ষে আগামী নির্বাচনে জয়লাভ করে আসাটা খুবই সহজ। কাজে জামাতও চাচ্ছে বিভিন্ন ভাবে নির্বাচনটাকে
এমন ভাবে তারা করে নিয়ে আসতে এজিভ তারা অনেক কিছু রাজি হচ্ছে না, কিন্তু সবার চাপে পড়ে রাজনীতি যাচ্ছে, জনগণের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে এত কিছু করার পরেও তো জামাত তো জাতির স্বার্থে জনগণের স্বার্থে নির্বাচনে আসছে, তাহলে নির্বাচনে ভোট দিলে কেন ভুল হবে? আপনারা তো কোন কিছু ত্যাগ স্বীকার করলেন না, আপনারা তো একটা দাবি না মেনে রাজি হলেন না, তখন বিএনপির অভিযোগ আনবে আপনার কথা মতো তো নির্বাচন হলো, জামাত তো পিয়ার ছেড়ে দিয়ে আসলো, এনসিপি পিয়ার ছেড়ে দিয়ে আসলো, অন্যান্য রাজনৈতিক দল সব ছেড়ে দিয়ে আসলো, তাহলে আপনাদেরকে কেন আমরা ভোট দিব? এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বাজারে ছাড়ে দেওয়ার জন্য এই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এই প্রস্তুতির কারণেই তারাও আজকে তত্ত্বাবধায়ক সরকারদের বিরুদ্ধে বলছে, যাতে তত্ত্বাবধায়ক সরকার যারা থাকবে, অন্তর্বর্তী সরকার যারা থাকবে, যদি তারা থাকে আর কি, আমি মনে করি তারা থাকবে না, যদি তারা থাকে তাহলে তারা যেন নির্বাচনে জামাতের বা যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান না নিতে পারে, এই জন্য কথাগুলো ক্লিয়ার করে রাখছে। কাজে আমি এটাকে মনে করি এটা এক ধরনের হুমকি এবং সাবধানতা, জি বলেন। জি, আপনার অনুমতি ক্রমে আগেই আপনার কাছে অনুমতি নিয়ে রেখেছি যে আজকের শিডিউল আমরা একটু টাইট নিয়ে আসবো। শেষ শুধু 2 মিনিটে, আমরা 21 মিনিটে আছি, 25 মিনিটে আজকে আমাদের অনুষ্ঠান, যা একটা অন্য শিডিউলের কারণে আমরা এই শেষ 2 মিনিটে আমি সেনাবাহিনীর যে বিষয়টা ছিল, আর্মি অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট এবং সবশেষ সাবজেক্ট, আপনার একটু 2 মিনিটের সংক্ষেপে একটু আপনার মতামতটা এই বিষয়ে জেনে নিতে চাই। ওগুলো আমরা পেয়েছি আপনার বিশ্লেষণ। জি, এই পুরো ট্রায়ালটাকে জনাব তাজুল সাহেব চিফ প্রসিকিউটর এক্সট্রা ভাইরাস মানে গুলো ভাইরাস করে ফেলেছে, এটা আলট্রা ভাইরাস করে ফেলেছে, এটা আলট্রা ভাইরাস অবৈধ হয়ে গেছে। উনার পুরো প্রক্রিয়াটাই উনি কতগুলো কথা বলেছেন যেটা আদালতের বাইরে উনি বলেছেন, এবং এমন কথা বলতে বলেছেন যে আদালত নাকি সিদ্ধান্ত নিবে যে তারা কোন হাজতে থাকবে, অর্থাৎ আদালতের এখতিয়ারটা তাজুল সাহেব বলে দিচ্ছেন। কত বড় অডাসিটি দেখেন, আদালতের উপরে কত বড় হস্তক্ষেপ। প্রসিডিউরটা কি, আইনের প্রসিডিউরটা কি? আইনের প্রসিডিউর হলো যে কোনো লোক মামলা করতে পারে, আদালতে মামলা করতে পারে, সাধারণত থানায় মামলা হয়, থানায় মামলা হলে থানা সে এফআইআর করে, এফআইআর করে তদন্ত করে সে চার্জশিট দেয়, সে চার্জশিটটা আদালতে যায়, আদালতে সেই চার্জশিটটা গ্রহণ করে, তারপরে আদালত চার্জশিটটা ফ্রেম করে আসামি এবং এদের মাধ্যমে। তারপরে কিন্তু আইসিটি বেলায় আন্তর্জাতিক মানবতা অপরাধের ট্রাইব্যুনালে এই জিনিসটা নাই, সেখানে সরকারকে একটা কোর্ট আলাদা আদালত করে দিতে হয়, ট্রাইব্যুনাল করে দিতে হয় আর্টিকেল 6 এর অধীনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের। এবং ডক্টর ইউনূসের ইতালি থেকে দেশে ফেরা নিয়ে কি হচ্ছে হয় এবং 9 অনুযায়ী সেটা কাজ শুরু হয়। এখানে আদালত হয়েছে, তদন্ত হয়েছে, এখন 9 অনুযায়ী উনি এটাকে একটা ফর্মাল চার্জ করে আদালত উপস্থাপন করবে, সেটা উনি করেছেন, পারমিশন নিয়েছেন কি নেন নাই এটা তো এখন বিতর্ক দেখা দিয়েছে, এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে, দিয়েছেন। দেওয়ার পরে আদালত কিন্তু দুটো অপশন ছিল, আদালতের মাননীয় আদালতের দুটো অপশন ছিল, একটা হলো সমন জারি করা অথবা ওয়ারেন্ট ইস্যু করা। ঠিক আছে, আদালত মহামান্য আদালত মনে করেছেন যে সময় নষ্ট করবেন না, খুব তাড়াতাড়ি বিচার করা দরকার, আমার সমন দরকার নাই, ওয়ারেন্ট। তাহলে ওয়ারেন্টটা তো উনি দিয়েছেন পুলিশকে, তো আসামিকে ওয়ারেন্ট দেন নাই, ওয়ারেন্ট দেওয়া হয় পুলিশের কাছে, পুলিশকে বলা হয় তুমি অমুককে ধরে নিয়ে আসো এবং ধরে নিয়ে এসে আগামী 22 তারিখে আমার আদালতে হাজির করো। এখন যদি 24 ঘন্টার আগে যদি আদালত পুলিশ গ্রেফতার করে, তাহলে পুলিশ 24 ঘন্টার মধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করবে, তখন জেলাররা জেলের পুলিশ আইনা আদালতে সোপর্দ করবে। আর যদি 24 ঘন্টা পরে হয় তাহলে সরাসরি পুলিশ থানায় নিয়ে যাবে। আমরা অনেক সময় দেখেছি যে সময় খালেদা জিয়াকে সারা রাতে অন্তরীণ করে রেখে সকাল 7:30টার সময় অ্যারেস্ট দেখাইয়া ওনাকে 9টার মধ্যে আদালতে নিয়ে গেছে, আমরা দেখেছি 111 সরকারের সময়, কিন্তু সারা রাত তাকে বাড়িতে ঘেরাও করে রাখছে, বেরোতে দেয় নাই, আমরা এটা অতীতে দেখেছি। তো এখানেও ধরেন হয়তো এই সেনা অফিসারদেরকে সারা ক্যান্টনমেন্টে ঘেরাও করে রাখা হয়েছে যে তারা যেন বেরোতে না পারে, বেরোলে তাদের গ্রেফতার করে পুলিশে দেওয়া হবে। যাই হোক, সেনা কর্তৃপক্ষ স্বীকার করেছে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, অর্থাৎ আদালত সন্তুষ্ট হয়েছে যে হ্যাঁ তারা আমার কাছে হাজির হবে। এখানে প্রসিকিউটরের তো কিছু বক্তব্য নাই, থানা পুলিশের কোনো বক্তব্য নাই, এখানে 22 তারিখে তারা হাজির হয় কিনা, যদি সমন হইতো তাহলে তারা নিজেরা হাজির হইতে পারতো, আর এখন যদি তারা নিজেরা হাজির হবে তখন তারা আইন বিয়াদ উকিল নিয়ে যেতে পারবে, ব্যারিস্টার নিয়ে দাঁড়াবে, অনেক ব্যারিস্টার আগে দাঁড়াবে সেখানে,
আইনের চোখে তো সেটা অপরাধ কিছু না। আকবর ভাই, আপনার অনুমতি নিয়ে জি। শেষ করি। সেখানে 22 তারিখের আগে তাজুল সাহেব কি করে বলে, তারপরে 22 তারিখে আদালতে উপস্থাপন হওয়ার পরে উনি যে জামিন দিবেন না, এটা তাজুল সাহেব কি করে জানেন? আমি কি করে জানি? আপনি কি করে জানেন যে মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে আদালতে দিবেন, এই জামিন দিবেন না, অথবা সন্তুষ্ট হয়ে তারা জেল হাজতে প্রেরণ করবেন না? উনি তো লিখবেন না যে অমুক বাড়িতে জেল হাজতে রাখো, বা কেরানীগঞ্জে জেলে পাঠাও, বা ওই টাঙ্গাইলের জেলে পাঠাও, বা ময়মনসিংহ জেলে পাঠাও। উনি তো বলবে তাদেরকে জেল হাজতে রাখা হোক। সরকার ইতিমধ্যে আরেকটি জেল বানিয়েছে। এখন সরকার জেল কর্তৃপক্ষ বুঝবে কোন জেলে রাখা হয়। সেখানে তাজুল বাবা, তুমি কোন ব্যাটারে বাবা? তুমি তো একই কাজ শুরু করে দিলা যেটা এই জেনারেল সাহেবরা করছিল, ব্রিগেডিয়ার সাহেবরা করছিল। তারাও যেমন ক্ষমতা অপব্যবহার করেছিল, জনাব মোহাম্মদ তাজুল সাহেব আপনি কিন্তু সেই কাজটাই করলেন। আপনিও কিন্তু একইভাবে ওই আগামী দিনে ট্রাইব্যুনালের জন্য আপনার নামটা প্রস্তুত হয়ে গেল। আমি আপনাকে থ্রেট দিচ্ছি না, থ্রেট না, এটা হলো ক্ষমতার অপব্যবহার। যে যখন যেভাবেই করবে তার ভাগ্যে সেটাই আসবে। আপনার তো কোনো দায়িত্ব ছিল না আজকে পাবলিকলি বলার যে কোথায় পাঠাবে, কোন জেলে পাঠাবে সেটা আদালত ডিসাইড করবে। আদালত কি ডিসাইড করবে সেটা আপনি বলার কে রে ভাই? বাবা তাজুল ভাই, আপনি কে? আদালত কি ডিসাইড করবে? তার মানে আপনি আদালতের উপরে ইতিমধ্যে চড়া হয়ে গেছেন। অর্থাৎ আদালত আপনার নিয়ন্ত্রণাধীন। এখন ওরা অনাস্থা দিতে পারে আদালত উপরে। এখন সকল আসামিরা যদি কালকে অনাস্থা দেয় আদালতের উপরে 22 তারিখে গিয়া যে আমরা এই আদালতে সুবিচার পাবো না, তাহলে কি করবেন? এখানে তো বাংলাদেশ সংবিধানকে আপনি রহিত করেন নাই, এখানে বাংলাদেশ সংবিধান আটকায় দেন নাই। এখন তারা যদি আদালতে গিয়ে বলে মহামান্য আদালত আপনার প্রতি আমাদের আস্থা নাই, আস্থাহীন বিচারকের অধীনে বিচার তো পৃথিবীর কোনো দেশ রাজি হবে না। বিচারক বদলাবে, ট্রাইব্যুনাল বদলাবে না, কিন্তু বিচারক বদলাতে পারে। আকবর ভাই, আমরা এই বিষয়ে আপনার মত জানানো। আপনি খুব ব্যস্ত আছেন, আমি যেটা বলছি এই মামলাটা ইতিমধ্যে আলটা ভাইরাস হয়ে গেছে। এখানে অলরেডি তাজুল ইসলামের কথায় মহামান্য আদালত বায়াস্ট হয়ে গেছেন। আদালতের অভিপ্রায় তাজুল সাহেব বাইরে বারবার প্রকাশ করতেছেন। এতে আদালত কোনো কগনিশন নেয় নাই, কোনো ভর্ৎসনা করে নাই, তাজুলকে এটা করতে মানাও করে নাই। তাহলে জনগণ ধরে নিচ্ছে যে আদালত চিফ প্রসিকিউটর তাজুল দ্বারা প্রভাবান্বিত। তাজুল সরকার নয়, তাজুল সরকারের উকিল। এই বিষয়গুলো আমলে নিয়ে মাননীয় বিচারপতি সুষ্ঠু ব্যবস্থা নেবেন, এটা আমার আবেদন থাকবে। কারণ যেহেতু সে জনগণের সামনে কথা বলছে, এই জন্য আমরা কথা বলছি। আমরাও জানি আদালতের বিষয় আদালতের বাইরে বলা ঠিক না, কিন্তু যেহেতু তাজুল বলেছে, তাজুলের বক্তব্যের জবাবে আমরা এগুলো বলছি। নট আদালতে কি হচ্ছে আমরা জানি না। তাজুল যেহেতু আদালতের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা সেই জন্য চিফ প্রসিকিউটর জনাব তাজুল সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বক্তব্যগুলো দিচ্ছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা বিশ্বাস করি এই আদালতে সুষ্ঠু বিচার পাবে। তবে তাজুল সাহেব ওনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আসামিদের করে দিল, অভিযুক্ত করে দিল, এই কথাটা আমি জাতির সামনে জানিয়ে রাখলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন। পূর্ণিয়া আজকে আমার খুব শর্ট প্রোগ্রামে তো কথা বলতে পারি না, আমরা তো আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো আকবর ভাই। আমি আগেই আপনার কাছে অনুমতি নিয়ে রেখেছি, অবশ্যই অপেক্ষায় থাকবো আপনার আরো বিশ্লেষণ শোনার জন্য সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা টি20 খেলতে পারি না, আমরা না ঠিক আছে আমরা অবশ্যই সামনে আপনার আরো গভীর বিশ্লেষণের জন্য অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।